ইজি টু লার্নিং স্কুলে তোমাদের আরও একবার স্বাগত। তো আমরা কেমিক্যাল কাইনেটিক্সের ওপরে যেই একটা ভিডিও আমাদের আপলোড হয়েছে, পরবর্তী ভিডিওগুলো আমরা আস্তে আস্তে পুজোর মধ্যেই কিন্তু এক সপ্তাহের মধ্যেই পুরো কেমিক্যাল কাইনেটিক্সের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো, প্রথম দিন আমরা যা পড়েছিলাম জাস্ট রিয়াকশানের রেট ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখব এই সম্পর্কিত একটা ধারণা কিন্তু আমরা পেয়েছিলাম। দ্বিতীয় টপিক শুরু করার আগে এর মাঝেই দেখলাম ওয়েস্ট বেঙ্গল মানে WBCHSC আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা কিন্তু আমাদের যে নেক্সট 4th সেমিস্টারের এক্সাম হবে সেই এক্সামের ব্লু প্রিন্ট অলরেডি পাবলিশড করে দিয়েছে। এই ব্লু প্রিন্টটা আমরা আগে একটু দেখে নেব, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে সেইগুলো একটু চলো প্রথমে একটু দেখে নিই। ফার্স্ট দেখো, আমরা যেই চ্যাপ্টার শুরু করেছি দ্যাট ইজ কেমিক্যাল কাইনেটিক্স। এর উপর দেখো, এখান থেকে দুটো কোয়েশ্চেন থাকবে 2 নাম্বার, তার মধ্যে 2 নাম্বারের দুটো কোয়েশ্চেন থাকবে, তার মধ্য থেকে তোমাকে একটা করতে হবে, ঠিক আছে? আর থাকবে একটা 5 নাম্বারের কোয়েশ্চেন করতে হবে, কিন্তু এখানেও দুটো থাকবে, তার মধ্যে তোমাকে একটা কোয়েশ্চেন করতে হবে। টোটাল এই চ্যাপ্টার থেকে থাকবে 7 মার্কস, যেটা কিন্তু হাইয়েস্ট যে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। দুটো চ্যাপ্টার থেকে সব থেকে বেশি আছে, তার মধ্যে একটা এটা, যেটা আমরা এই সপ্তাহের মধ্যে করে নেব। তাহলে দেখো, ফার্স্ট উইক অফ আগস্টের মধ্যেই, ফার্স্ট উইক অফ অক্টোবরের মধ্যে আমাদের কিন্তু 1/5% কিন্তু 35-এর মধ্যে 7 নাম্বার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, ইলেকট্রোকেমিস্ট্রি থেকে আশ্চর্যের বিষয়, এখান থেকে ছেলেদের এটা একটু কঠিনও লাগে, তাই এখান থেকে দেখলাম নাম্বার কমিয়ে দিয়েছে। একটা থাকবে 2 নাম্বারের কোয়েশ্চেন, দুটো থাকবে একটা করতে হবে, আর থাকবে একটা 3 নাম্বারের কোয়েশ্চেন। দেখো, 3 মার্কসের কোয়েশ্চেন একটা থাকবে। এই 3 মার্কসের মধ্যে এখানেও দুটো কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে একটা কোয়েশ্চেন আমাদের অ্যাটেম্প করতে হবে। তাহলে এখান থেকে কত থাকছে? 5। নেক্সট দেখো, ইনঅর্গানিক কেমিস্ট্রি D and A ব্লক, এখান থেকে কোয়েশ্চেন আসবে দুটো 3 নাম্বারের কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেন থাকবে 4টের মধ্যে তোমাকে দুটো করতে হবে, ঠিক আছে? থাকবে 6 নাম্বার। নেক্সট টপিক কোঅর্ডিনেশন কম্পাউন্ড, অনেকটাই রিলেটেড টু দ্য DA ব্লক। এখানেও থাকবে একটা 2 নাম্বার, দুটো কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে একটা করতে হবে। নেক্সট একটা 3 নাম্বার, দুটো থাকবে, একটা করতে হবে। তো এখান থেকে আসবে 5 নাম্বার। ক্লিয়ার? নেক্সট চ্যাপ্টার অ্যালডিহাইড, কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। আমার ধারণার বাইরে এত বড় একটা চ্যাপ্টার, সেখান থেকে দিয়েছে মাত্র 5 নাম্বারের একটা কোয়েশ্চেন। এখান থেকে 5 নাম্বারের একটাই কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? বড় চ্যাপ্টার, কিন্তু এখান থেকে থাকবে 5 নাম্বার। অ্যান্ড লাস্ট চ্যাপ্টার অর্গানিক নাইট্রোজেন কম্পাউন্ড, মানে ধরো অ্যামিনস, নাইট্রো কম্পাউন্ডস, তারপরে সায়ানাইড, আইসোসায়ানাইড, তারপর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজোনিয়াম সল্ট, এইগুলো সম্পর্কে থাকবে দুটো 2 নাম্বারের কোয়েশ্চেন, 4টে থাকবে, দুটো করতে হবে, আর একটা 3 নাম্বারের কোয়েশ্চেন, দুটো থাকবে, একটা করতে হবে। তাহলে টোটাল কটা হলো? 7 নাম্বার। তাহলে এখান থেকেই হচ্ছে টোটাল 35। তাহলে তোমরা দেখতে পেলে 5 নাম্বারের কোয়েশ্চেন তোমাকে থাকবে 10 নাম্বার, 10 মার্কসের 5 নাম্বার, মানে 2 নাম্বারের কোয়েশ্চেন থাকবে 5টা, তার মধ্যে তোমাকে 5টা করতে হবে। কোয়েশ্চেন থাকবে 4, 2, 6, 2, 8, 2, 10। আচ্ছা, 10টা থাকবে, তোমাকে 5টা করতে হবে, ঠিক আছে? 10টা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে 5টা 2 নাম্বারের কোয়েশ্চেন করতে হবে। নেক্সট দেখো, শর্ট আনসার টাইপ, মানে 3 নাম্বার যে থাকবে, সেখানেও তোমাকে করতে হবে 5টা, কিন্তু কোয়েশ্চেন থাকবে দেখো 10টা। সব তুমি একটার অল্টারনেটিভ আরেকটা কিন্তু পেয়ে যাবে দুটো অপশনের মধ্যে। কত ইজি করে দিয়েছে এইগুলো। কিন্তু আমার এখানে একটাই বলতে পারো একটু অভিযোগ, সেটা হলো
এই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে 5 মার্কসের কোয়েশ্চেন দিয়েছে। এইটা একটু বেশি দিতে পারত, মানে এই চ্যাপ্টারটা অনেকটাই বড়। ঠিক আছে, চলো ব্লুপ্রিন্টটা আমরা ডিসকাস করে দিলাম। এবার কাইনেটিক্সের আমরা যা টপিকে ছিলাম, চলো সেই টপিকে আমরা ফিরে আসি। তাহলে কোনো বিক্রিয়া কি পড়েছিলাম? বিক্রিয়ার হার, মানে বিক্রিয়ার হার কাকে বলে? সময়ের সাপেক্ষে ওই বিক্রিয়ার বিক্রিয়কগুলির যে ডিকম্পোজিশন রেট, যে অবক্ষয়ের রেট কি হারে হয়, সেটাকে আমরা বলতে পারি তার বিক্রিয়ার হার। বা কোনো বিক্রিয়ার প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি না, কোনো বিক্রিয়ার যে বিক্রিয়াজাত পদার্থগুলি কি হারে উৎপন্ন হয় তাকেও আমরা বলতে পারি বিক্রিয়ার রেট। যেমন তার রেট লেখার নিয়মও আমরা শিখেছিলাম। সাপোজ দেখো একটা রিয়াকশন আমি করছি, TA প্লাস 2B রিয়াকশন করে তৈরি করলো PT। তাহলে এই বিক্রিয়ার রেটকে আমরা কিভাবে লিখব? রেট অফ দ্য রিয়াকশন হয় কি হবে? প্রথমে আমরা রিয়াক্ট্যান্টের সাপেক্ষে লিখব। রিয়াক্ট্যান্ট কি আছে না মাইনাস, মাইনাস যেহেতু রিয়াক্ট্যান্ট সে কি তার ডিকম্পোজিশন হবে, তাই জন্য মাইনাস সাইন। তার কোএফিসিয়েন্টে কত আছে? 3, সেই কোএফিসিয়েন্ট চলে আসবে রেসিপ্রোকালে 1/3। তারপর হবে dA/dt। নেক্সট দেখো সাথে সাথে আরেকটা রিয়াক্ট্যান্টও তুমি পাবে, দ্যাট ইজ -1/2, রেসিপ্রোকালটার কোএফিসিয়েন্টটা রেসিপ্রোকালে এলো, তারপর হবে dB/dt। আর একটা প্রোডাক্ট আসবে দ্যাট ইজ C, তার কোএফিসিয়েন্ট কত? 3। সেখানে যেহেতু প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট কি হচ্ছে না ওই বিক্রিয়ায় প্রোডাক্টটা উৎপন্ন হবে, তাই এটাকে আমি আর মাইনাস সাইন দেব না, প্লাস সাইন হবে dC/dt। এটা হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ। এবার এই যে বিক্রিয়ার হার সমীকরণগুলো আমরা পড়লাম বা বিক্রিয়ার হার সম্পর্কে আমরা পড়লাম, বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? সেইটা আমাদের একটু জানতে হবে। মানে বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? বিক্রিয়ার হার যে যে বিষয়ের উপর নির্ভর করে। কোন কোন বিষয়ের উপরে বিক্রিয়ার হার নির্ভর করে? প্রথম পয়েন্ট হবে বিক্রিয়কের গাঢ়ত্ব। বিক্রিয়কের গাঢ়ত্ব, ধরো কোনো বিক্রিয়ায় যে বিক্রিয়ক আছে তার গাঢ়ত্ব বেশি, তাহলে সেই গাঢ়ত্বের ওপরে বিক্রিয়ার হার ডিপেন্ড করতে পারে। কিন্তু এক্স্যাক্টলি কিভাবে ডিপেন্ড করে তা কিন্তু আমরা বলতে পারবো না থিওরিটিক্যালি। সেইটা কিভাবে করব সেটা পরবর্তী আলোচনায় আমরা দেখব। মোটামুটি এটুকু বিশ্বাস করতে পারি, আমরা বলতে পারি বিক্রিয়কের যে হার, একটা বিক্রিয়ার যে হার, সেটা ওই বিক্রিয়ায় উপস্থিত কার উপর নির্ভর করে না যে বিক্রিয়ক আছে তার গাঢ়ত্বের উপরে নির্ভর করে। নেক্সট পয়েন্ট, তাপমাত্রা। নেক্সট পয়েন্ট
তাপমাত্রা। এটা কি মানে উষ্ণতা। কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ধরো একটা বিক্রিয়াকে তুমি 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় করেছো, তাহলে তার একটা রেট থাকবে, ধরো রেট অ্যাট 30 ডিগ্রি। আবার ওই বিক্রিয়াটাকেই তুমি ধরো 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় করলে, তার জন্য ওর একটা রেট পাবে। দেখা গেছে যখনই তুমি বিক্রিয়ায় উষ্ণতা বৃদ্ধি করবে, কি বৃদ্ধি করবে? উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি করবে, তখন কিন্তু ওই বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। ঠিক আছে, বিক্রিয়ার যে হার বা রেট অফ দ্য রিয়াকশন মাস্ট ইনক্রিজ। নাম্বার 3, 3 নম্বর পয়েন্ট, বিক্রিয়ায় যদি কোনো অনুঘটক ব্যবহার করো, অনুঘটকের উপস্থিতি। বিক্রিয়ায় ধরো যে কোনো বিক্রিয়া, সাপোজ আমাদের যে চেনা জানা একটা রিয়াকশান আমরা জানি, সাপোজ ধরো আমাদের যে সব থেকে চেনা জানা একটা রিয়াকশান, দ্যাট ইজ N2 প্লাস 3H2, এটা রিয়াকশান করে তৈরি করে অ্যামোনিয়া, এই রিয়াকশান। তাহলে এই যে বিক্রিয়াটা হবে, এখানে যদি আমরা ক্যাটালিস্ট ইউজ না করি, তাহলে বিক্রিয়ার যে রেটটা হবে, যে পরিমাণ অ্যামোনিয়া পাবো, তুমি যদি ওই সেম কন্ডিশনে যদি Fe ক্যাটালিস্ট ইউজ করো, এই সেম রিয়াকশানটাকে তুমি যদি Fe ক্যাটালিস্ট ইউজ করো, তাহলে বিক্রিয়ার রেটটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে বিক্রিয়ার রেট কার উপর নির্ভর করে? না, অনুঘটক। যেই কোনো বিক্রিয়ার স্পেসিফিক কোনো বিক্রিয়ার একটা স্পেসিফিক কি আছে, স্পেসিফিক বিক্রিয়ার একটা স্পেসিফিক অনুঘটক আছে। সব অনুঘটক, একটা অনুঘটক দিয়ে তুমি সব বিক্রিয়া করতে পারবে না। সেই রকম কোনো বিক্রিয়ায় যদি স্পেসিফিক কোনো অনুঘটক থাকে, তাহলে অনুঘটকের উপস্থিতিতে ওই বিক্রিয়ার রেট কিন্তু বৃদ্ধি পায়। নেক্সট 4 নম্বর পয়েন্ট তুমি বলতে পারো, কঠিন বিক্রিয়কের পার্শ্বতলের ক্ষেত্রফল। কঠিন বিক্রিয়ক মানে ধরো কোনো একটা বিক্রিয়া আছে, সেখানে তুমি একটা বিক্রিয়ক এমন আছে যেই বিক্রিয়কটা ধরো কঠিন মানে সলিড, তাহলে যদি সেই বিক্রিয়কের সারফেস এরিয়া বাড়ে, তাহলে কিন্তু বিক্রিয়ার হার বাড়বে। যেমন ধরো ক্লাস 11-এ তোমরা পড়েছো বিজারণ বিক্রিয়াগুলো, হাইড্রোজিনেশন রিয়াকশান, যেখানে হাইড্রোজেনের অ্যাডিশান হয়, সেই রিয়াকশানগুলোতে আমরা র্যানি নিকেল ইউজ করি। র্যানি নিকেল কথাটা আমি শুনেছি, আমরা সবাই শুনেছি। তো র্যানি নিকেল মানে কি? নিকেলের তুমি এমনি দণ্ড ইউজ করতে পারো। নিকেল দণ্ড মানে এইরকম একটা জাস্ট দণ্ডের মতো। আর নিকেল সারফেস মানে র্যানি নিকেল মানে এই নিকেলটাকে এরকম ডাস্টে পরিণত করে দিয়েছে। তাহলে তুমি বলো তো কোন জায়গাতে মোস্ট অফ দ্য রিয়াক্ট্যান্ট নিকেলের সারফেসের সঙ্গে কন্ট্যাক্টে আসতে পারে? যখন নিকেলটাকে আমি চূর্ণে পরিণত করব, গুঁড়ো গুঁড়ো করে দেব, তখন কি হবে? নিকেলের যে সারফেস এরিয়া বেশি হবে, তখন বাকি যে রিয়াক্ট্যান্টগুলো বা বাকি যে রিয়াক্ট্যান্টটি ওই রিয়াকশান মিক্সারে আছে, সে নিকেলের বেশি ক্লোজ কন্ট্যাক্টে আসতে পারবে, তাহলে রিয়াকশানের রেটও বাড়বে। তাই জন্য কোনো বিক্রিয়ার যদি কঠিন কোনো বিক্রিয়ক থাকে, মানে এমন একটা কোনো বিক্রিয়ক যদি সেই বিক্রিয়ায় থাকে যেটা কঠিন মানে সলিড, ঠিক আছে, তাহলে তার সারফেস এরিয়া যত বেশি হবে, মানে বিক্রিয়কগুলো যত গুঁড়ো গুঁড়ো হবে, তাহলে কি হবে? তার বিক্রিয়ার রেটও তত ভালো হবে।
এটা একটা নিকেলের উদাহরণ দিয়ে বলছি। আরও ধরো কোনো একটা তুমি চিনির একটা বড় দানা নাও, খুব বড় একটা চিনির দানা নাও, আর চিনিকে গুঁড়ো করে জলে ডিজলভ করো। দেখবে চিনি যদি ছোট্ট ছোট্ট যত কণা হবে, চিনির ডিজলিউশন মাত্রা কিন্তু অত ভালো হবে। তাহলে সেখান থেকেও আমরা কিন্তু বিক্রিয়ার হার সম্পর্কে একটা বলতে পারি। তাহলে বিক্রিয়ার হার মেইনলি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে। কোনো বিক্রিয়ায় যদি বিক্রিয়কের গাঢ়ত্ব বাড়ে বা গাঢ়ত্ব যদি বেশি হয়, তাহলে ওই বিক্রিয়ার হারও কিন্তু বেশি হবে। কিন্তু অ্যাকচুয়ালি কোন রেটে হবে, টু দি পাওয়ার কত হবে, বা কিভাবে নির্ভর করবে, এইটা কিন্তু আমরা থিওরিটিক্যালি বলতে পারবো না। নেক্সট পয়েন্ট, এটা নির্ভর করে তাপমাত্রার উপর। যদি আমরা বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াই, তাহলে কি হবে, বিক্রিয়ার যে হার, বিক্রিয়ার যে রেট, সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। 3 নম্বর অপশান হচ্ছে অনুঘটক। যদি কোনো অনুঘটকের উপস্থিতিতে, মানে কোনো বিক্রিয়ায় যদি কোনো স্পেসিফিক ক্যাটালিস্ট থাকে, তাহলে সেই ক্যাটালিস্টের উপস্থিতিতে কিন্তু বিক্রিয়ার হার বাড়ে। আর 4 নম্বর পয়েন্ট হলো, যদি বিক্রিয়ার যে বিক্রিয়কগুলো থাকে তার মধ্যে কোনো একটা বিক্রিয়ক যদি কঠিন হয়, তাহলে তার সারফেস এরিয়া যত বেশি হবে, মানে বিক্রিয়কগুলো যত গুঁড়ো 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 হবে, তার সারফেস এরিয়া তত বেশি, তাহলে কি হবে, তার রিয়াকশানের রেটও কিন্তু বেশি হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার চলো বিক্রিয়ার ক্রম বা অর্ডার অফ দ্য রিয়াকশন, এই টার্মটা আমাদের জানতে হবে। বিক্রিয়ার অর্ডার অফ দ্য রিয়াকশন। এটা কি? বাংলায় এটাকে বলা হয় বিক্রিয়ার ক্রম। কি বলা হয়? বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার হার এই যে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেইটা বলার সময় আমি প্রথম যে ইকুয়েশনটা বলেছিলাম, কি বলেছিলাম, প্রথম যে পয়েন্টটা বলেছিলাম, যে বিক্রিয়ার হার বা রেট অফ দ্য ইকুয়েশন নির্ভর করে ওই বিক্রিয়ায় বিক্রিয়কের গাঢ়ত্বের ওপর। কিন্তু কিভাবে নির্ভর করে সেটা কিন্তু আমরা তাত্ত্বিকভাবে বা একটা রিয়াকশানের ইকুয়েশন দেখে বলতে পারবো না, সেটা এক্সপেরিমেন্টালি প্রমাণ করা হয়েছে। যেমন দেখো, তোমাকে আমি একটা রিয়াকশান দিলাম, ধরো রিয়াকশান তোমাকে আমি দিলাম A2 + 3B = C। তাহলে বলো এখানে রিয়াকশানের রেট কি হবে? রেট মানে আমি যে কোনো একটা রিয়াক্ট্যান্টের সাপেক্ষে করছি, ধরো আমি A2-র সাপেক্ষে করছি, তাহলে A2 একটা রিয়াক্ট্যান্ট, ঠিক আছে, তাই আগে মাইনাস সাইন, কারণ এর ডিকম্পোজিশন হয়, এর A2-র ডিকম্পোজিশন হয়েই C তৈরি হয়। এর আগে কোনো কোএফিসিয়েন্ট নেই, তাই রেসিপ্রোকালেও কিছু থাকবে না। কি হবে? D অফ A2 বাই DT, সময়ের সাপেক্ষে A2-র ডিকম্পোজিশনের হার, সেটাই বিক্রিয়ার রেট। এবার দেখো, এটা যে বিক্রিয়কগুলো এখানে উপস্থিত আছে, কোন কোন বিক্রিয়ক আছে, দ্যাট ইজ A2, তার কনসেন্ট্রেশনের ওপর কিভাবে নির্ভর করে, বা আরেকটা যে আছে রিয়াক্ট্যান্ট B, তার কনসেন্ট্রেশনের ওপর কিভাবে নির্ভর করে, সেইটা আমরা রিয়াকশানটি দেখে বলতে পারবো না, সেটা এক্সপেরিমেন্টের মাধ্যমে কিন্তু ডিটারমাইন করা হয়। পার্টিকুলার একটা রিয়াকশানের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি ফলো করে আমরা কিন্তু কিভাবে এটা নির্ভর করে গ্রাফ প্লট করে বিভিন্নভাবে এইগুলো ডিটারমাইন করি, এবং ডিটারমাইন করে একটা ইকুয়েশানে দেখা গেছে, ধরো এটা প্রপোর্শনালি সাইন দিতে হবে, কিভাবে নির্ভর করে, দেখো এটা টু দি পাওয়ার আছে m, এইটা টু দি পাওয়ার আছে n, ঠিক আছে, তাহলে A2-র
কনসেন্ট্রেশনের m ঘাতের সঙ্গে বিক্রিয়ার রেটটা সমানুপাতিক, আবার রিয়েজেন্ট বি এর কনসেন্ট্রেশনের n ঘাতের সঙ্গে রেটটা সমানুপাতিক। এই যে mn ভ্যালুগুলো, এইগুলো কিন্তু আমরা এই ইকুয়েশন থেকে তুমি কোনোভাবেই বুঝতে পারবে না। এটা আমরা কিভাবে পাবো? ইট ইজ ডিটারমাইন্ড বাই অ্যান এক্সপেরিমেন্ট। এটা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড, ঠিক আছে। এইবার যে এম আর এনটা পেলাম, এই এম আর এনকে, এমটা কার পাওয়ারে আছে? এ টুর পাওয়ারে আছে। তাহলে আমি বলবো এই উক্ত বিক্রিয়ার ক্রম উইথ রেসপেক্ট টু এ টু, মানে এ টুর সাপেক্ষে এই বিক্রিয়ার ক্রম হলো এম, আর বির সাপেক্ষে এই বিক্রিয়ার ক্রম হলো এন। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখব? অর্ডার অফ দ্য রিয়াকশন with respect to A2 equal to কত হবে? M, ঠিক আছে। আবার দেখো, order of the reaction with respect to B কত হবে? N, ঠিক আছে। এ টুর সাপেক্ষে বিক্রিয়ার অর্ডার কি? M, আবার বি এর সাপেক্ষে বিক্রিয়ার অর্ডার কি? N। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন কি হয়ে যাবে? না, ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন হবে M প্লাস N। তাহলে দেখো একটা বিক্রিয়া, সেই বিক্রিয়াটা করার সময় আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছি। মাঝে মাঝে এর কনসেন্ট্রেশন, বির কনসেন্ট্রেশন ফিক্স রেখে এর কনসেন্ট্রেশন চেঞ্জ করেছি, কখনো বা এর ফিক্স রেখে বির চেঞ্জ করেছি। এইভাবে দেখতে 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 আমরা একটা ভ্যালু বের করেছি। কি না, ওই বিক্রিয়ার কনসেন্ট্রেশনের কোন পাওয়ারের সঙ্গে বিক্রিয়ার রেটটা মানে ডিপেন্ড করে। দেখা গেছে ধরো এ টুর ক্ষেত্রে তার টু দি পাওয়ার এম এর সঙ্গে সমানুপাতিক, আবার বি এর ক্ষেত্রে তার টু দি পাওয়ার এন এর সঙ্গে সমানুপাতিক। তাহলে ওই এম কে আমরা কি বলবো? অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু রিয়াক্ট্যান্ট এম, আর বি কে আমরা বলবো অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু রিয়াক্ট্যান্ট বি। এন কে আমরা বলবো অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু বি। ক্লিয়ার? এইবার এই অর্ডারের ভ্যালুগুলো কীরকম হতে পারে, এই অর্ডারের ভ্যালুগুলো কীরকম হতে পারে সেইগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। এই যে টু দি পাওয়ার এম বা টু দি পাওয়ার এন, এই ভ্যালুগুলো কি বলতো? পুরোটাই এক্সপেরিমেন্টাল। এটা কিন্তু তত্ত্বের কোনো ব্যাপার নেই। কোনো এক্সপেরিমেন্ট থেকে, এক্সপেরিমেন্ট ছাড়া আমরা জাস্ট ইকুয়েশন দেখে এটাকে কিন্তু বলতে পারবো না, ঠিক আছে। তাহলে ফার্স্ট এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট, অর্ডার অফ দ্য রিয়াকশন all over determined by experiment। এটা কিন্তু এক্সপেরিমেন্টের সাহায্যেই ডিটারমাইন্ড করা যায়। তাহলে এই যে অর্ডারের ভ্যালুগুলো, যে টু দি পাওয়ার এম, টু দি পাওয়ার এন, তাহলে এদের আমরা ভ্যালুগুলো কেমন হতে পারে? ভ্যালু অফ দ্য অর্ডার মে বি পজিটিভ ভ্যালু হতে পারে, পজিটিভ ইন্টিজার হতে পারে,
মেবি নেগেটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। যে বিক্রিয়ার হার বাড়ালে বিক্রিয়কের হার বাড়ালে দেখা যাচ্ছে বিক্রিয়ার রেট কমে যাচ্ছে, ঠিক আছে, সেটাও হতে পারে। বা কি হতে পারে, এটা ফ্র্যাকশনও হতে পারে, আবার এটা জিরোও হতে পারে। অর্ডারের ভ্যালুগুলো পুরোটাই কার উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অন দ্য এক্সপেরিমেন্ট। তুমি কিন্তু এটা এক্সপেরিমেন্টের সাহায্যে ডিটারমাইন করবে। এটা তুমি কখনোই থিওরিটিক্যালি কিন্তু ডিটারমাইন করতে পারবে না। নেক্সট পয়েন্ট, অর্ডারের যে ভ্যালুগুলো কি হতে পারে, দেখো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, জিরো হতে পারে। আর নেক্সট, এই যে অর্ডারের ভ্যালুগুলো না, ভ্যালু অফ দ্য অর্ডার মে ভ্যারি, কি করতে পারে, এটা কিন্তু ভ্যারি করতে পারে উইথ রেসপেক্ট টু দ্য কন্ডিশন। আমরা যদি বিক্রিয়ার কন্ডিশনগুলো চেঞ্জ করে দিই তাহলে অর্ডারের ভ্যালুগুলোও কিন্তু চেঞ্জ হতে পারে। কেমন, যেমন ধরো তুমি টেম্পারেচার ইনক্রিজ করলে, যেমন ধরো তুমি ক্যাটালিস্ট অ্যাড করলে, এই বিভিন্ন কন্ডিশন তুমি যদি অ্যাড করো তাহলে দেখতে পাবে বিক্রিয়ার অর্ডারগুলোও কিন্তু চেঞ্জ হবে। এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, ঠিক আছে। এই হলো অর্ডার সম্পর্কিত কথা। আশা করি বুঝেছো। তাহলে যদি অর্ডার 1 হয় তাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার রিয়াকশন, যদি অর্ডার 0 হয় তাকে আমরা বলবো জিরো অর্ডার রিয়াকশন, যদি 2 হয় তাহলে সেকেন্ড অর্ডার রিয়াকশন, 3 হলে থার্ড অর্ডার রিয়াকশন, ফ্র্যাকশন হলে ফ্র্যাকশনাল অর্ডার রিয়াকশন। ক্লিয়ার? নেক্সট, এবার ধরো তাহলে একটা ইকুয়েশন, দ্যাট ইজ একটা আমি সিম্পল ইকুয়েশন বলছি, এ থেকে প্রোডাক্ট হচ্ছে এনপি, ঠিক আছে, এই রিয়াকশন। তাহলে এই রিয়াকশানের রেট কি হবে, রেট তুমি বলতে পারবে এটা রিয়াক্ট্যান্ট, তার কোফিসিয়েন্টটা নিচে আসবে 1/a, বাই হয়ে যাবে dA/dt ইকুয়াল টু, আর প্রোডাক্ট কি, প্রোডাক্ট হচ্ছে তোমার n, কোফিসিয়েন্ট n, তাই 1/n dP/dt। ক্লিয়ার? সেইটা কার সঙ্গে প্রপোর্শনাল বাবা, প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ এর ওপর। ধরো তার পাওয়ারে কত আমি দিয়ে দিলাম, m। এই m এর ভ্যালুটা কি, অর্ডার অফ দ্য রিয়াকশন, যেটা কি এই ইকুয়েশন থেকে তুমি পাচ্ছ না, পাচ্ছি না, যেটা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড, ঠিক আছে। তাহলে mটা কি হবে, অর্ডার অফ দ্য রিয়াকশন, রিয়াকশন উইথ রেসপেক্ট টু, এখানে যেহেতু একটাই রিয়েজেন্ট আছে তাই উইথ রেসপেক্ট টু না লিখলেও হতো, তবু আমি লিখে দিলাম। এবার তুমি বলো এই রিয়াকশনের ক্ষেত্রে, এই রিয়াকশনের এবার এই যে প্রপোর্শনালিটি ব্যাপারটা আসছে সেটা তো আমাদের ভালো লাগে না, আমাদের প্রপোর্শনালিটিটা তুলতে হয়, তার জন্য কি আসবে, একটা কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে এটাকেই আমি লিখতে পারি, রেটের জায়গাটাকে মাইনাস, আচ্ছা এখানে আগে 1/a দিয়ে দাও, dA/dt ইকুয়াল টু হয়ে যাবে k ইন্টু a টু দি পাওয়ার n, m, ঠিক আছে। তাহলে এই কেটাকে আমরা কি বলবো, এই কে আমরা বলবো রেট কনস্ট্যান্ট, এই কে আমরা বলবো ওই বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট। তাহলে এর ডেফিনেশন কি করে হবে, যদি ধরো কোনো একটা কন্ডিশনে ওই বিক্রিয়ার যে বিক্রিয়কের গাঢ়ত্ব সেটা যদি 1 হয় তাহলে তুমি বলো তো কে ইকুয়াল টু হয়ে যাবে রেট অফ দ্য রিয়াকশন। তাহলে কোনো বিক্রিয়ার নির্দিষ্ট উষ্ণতায় যদি, কারণ ক্রম অর্ডার এগুলো সব কি উষ্ণতার উপর ডিপেন্ড করে, তাই উষ্ণতার কথাটা তোমাকে বলতে হবে, নির্দিষ্ট উষ্ণতায়
কোনো বিক্রিয়কের গাঢ়ত্বগুলো যদি ইউনিট হয়, মানে একক গাঢ়ত্বের বিক্রিয়কের উপস্থিতিতে বিক্রিয়ার হারকেই আমরা বলবো উক্ত বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক। ক্লিয়ার? এবার দেখো, এই হার ধ্রুবকের আমরা একটা ইউনিট বের করব। কি বের করব? ইউনিট অফ রেট কনস্ট্যান্ট। নেক্সট পয়েন্ট হবে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট। তাহলে দেখো, তাহলে আমরা বিক্রিয়ার এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি এটাকে বলবো বিক্রিয়ার রেট ইকুয়েশন। এই যে লাস্টে একদম যে ফাইনাল আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম এটাকে আমরা বলবো রেট ইকুয়েশন। তাহলে দেখো, রেট ইকুয়েশন থেকে আমরা এটুকু পেলাম, রেট ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট তার টু দি পাওয়ার এন। এনটা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন। এবার যদি আমাদের কে এর ইউনিট বের করতে হয় তাহলে কি পাবো বলো তো? ইউনিট অফ রেট বাই কি হবে? কনসেন্ট্রেশনের রেট বাই টু দি পাওয়ার এন, তাই না? দেখো এইবার এইটা আমরা কি করে পাবো? রেটের ইউনিট কি আমরা জানি, আগের দিন বের করেছি, মোল লিটার ইনভার্স বাই সেকেন্ড ইনভার্স। আবার দেখো, কনসেন্ট্রেশন মানে কি? মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার এন সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো এখান থেকে, সরি অর্ডারে কেন আমার এটা আসবে? অর্ডারে তো আমার সেকেন্ড ইনভার্স আসবে না। তাহলে দেখো মোল লিটার ইনভার্স, এটা দেখো ওপরেও আছে নিচেও আছে। তাহলে আমি এটাকে যদি ওপরে তুলি, বেশ তো এটা না, জাস্ট সূচকের অঙ্ক করো, এটা হয়ে যাবে না মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। এটাই হবে ইউনিট অফ কে। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে দেখো, ফর ফার্স্ট অর্ডার বা প্রথমে ধরো যদি এন ইকুয়াল টু 0 হয়, মানে 0 অর্ডারের ক্ষেত্রে, তাহলে ইউনিট অফ কে কি হবে? কি হয়ে যাবে? এন এর জায়গায় 0 বসাও, তাহলে হয়ে যাবে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। নেক্সট দেখো, যদি এন ইকুয়াল টু 1 হয় তাহলে প্রথম ক্রমের বিক্রিয়া, ইউনিট অফ কে কি হবে? দেখো 1 মাইনাস 1 বসাও এখানে, 1 মাইনাস 1 মানে 0, তাহলে শুধু কি হয়ে যাবে? সেকেন্ড ইনভার্স। তাহলে যদি এন ইকুয়াল টু 2 হয়, ধরো হাফ অর্ডার সেকেন্ড অর্ডার বিক্রিয়া, তার ক্ষেত্রে ইউনিট অফ কে কি হবে? এখানে কি হয়ে যাবে? এন 1 মাইনাস 2 মানে মাইনাস 1, তার মানে হয়ে যাবে মোল টু দি পাওয়ার মাইনাস 1 লিটার সেকেন্ড ইনভার্স। ধরো হাফ অর্ডার বিক্রিয়া, মানে ধরো এম ইকুয়াল টু হাফ, তার ক্ষেত্রে কি হবে ইউনিট অফ কে? তাহলে কি হবে? 1 মাইনাস হাফ তার মানে প্লাস হাফ, তার মানে হয়ে যাবে মোল টু দি পাওয়ার হাফ, মোল টু দি পাওয়ার হাফ লিটার টু দি পাওয়ার মাইনাস হাফ সেকেন্ড ইনভার্স। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা বিক্রিয়ার রেট কনস্ট্যান্টের বিভিন্ন অর্ডার অনুযায়ী বিক্রিয়ার রেট কনস্ট্যান্টের ইউনিট কিন্তু চেঞ্জ হয়। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। কীরকম কোয়েশ্চেন আসে? অঙ্কের আকারে তোমাকে কোয়েশ্চেন দেবে। ধরো আমি তোমাকে একটা কোয়েশ্চেন দিই, ধরো তোমাকে এইরকম একটা কোয়েশ্চেন দিল, বলছে রেট কনস্ট্যান্ট of a reaction is 7.1 into 10 to the power minus 3 mole to the power minus 2 liter square second inverse. Next হলো determine the order of the reaction. Determine the
অর্ডার অফ দ্য রিয়াকশন। ঠিক আছে, তোমাকে রেট কনস্ট্যান্ট বলে দিয়েছে, বলে দিয়ে বলছে এই রিয়াকশানের তুমি অর্ডারটা বের করো। দেখো ভ্যালু দিয়ে কিন্তু কোনো কাজ নেই, তোমাকে যা কাজ সেটা করতে হবে উইথ রেসপেক্ট টু দ্য ইউনিট অফ কে। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারবো কে এর ইউনিট আমি জেনারেলি কি জানি, কে এর ইউনিট আমি জেনারেলি জানি, কে এর ইউনিট কি হয় না মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স ফর nth অর্ডার। এবার এক্ষেত্রে কে এর ইউনিট কি আছে, দেখো কে এর ইউনিট যেটা গিভেন আছে, কে এর ইউনিট সেটা কি আছে না মোল টু দি পাওয়ার -2 লিটার টু দি পাওয়ার 2 সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো আমার কাজ হবে উভয় দিকে, আমার কাজ হবে এই যে দুটো সমীকরণ আমরা পেয়েছি nth অর্ডার আর যেটা আমার দেওয়া আছে এদের বেসটাকে সেম করা। দেখো দুদিকের সেকেন্ড তো সেমই আছে, সেকেন্ড ইনভার্স, বেসটাকে কি করে মোল পার লিটার ইনভার্সে আনা যায়। তুমি কি করবে, এটা লিখে দাও মোল পার লিটার ইনভার্স লিখে দিলে। এবার কিভাবে এই ফর্মে তুমি যেতে পারো, দেখো যদি আমি এখানে -2 দিয়ে গুণ করি তাহলেই চলে যাব। দেখো -2 সিম্পল, -2 কমন নিয়ে নাও, কমন নিলে এটা চলে আসবে। এবার দুটোকে সমান করে দাও, দুটোকে সমান করলে কি পাবে মোল লিটার ইনভার্স 1 মাইনাস n ইকুয়াল টু মোল লিটার ইনভার্স -2। তাহলে এখান থেকে তুমি বলতে পারো 1 মাইনাস n ইকুয়াল টু -2, n ইকুয়াল টু 3। তাহলে বিক্রিয়ার অর্ডার কি, বিক্রিয়ার অর্ডার হলো 3। বলো কত সোজা। এইভাবে কিন্তু 2 নম্বরের কোয়েশ্চেনগুলো পড়বে। ক্লিয়ার? বলো তাহলে আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হলো ওই আরেকটা অন্যরকম এই টাইপেরই আরেকটা অঙ্ক তোমাদের করাই। ধরো তোমাদের বলা আছে, আর লিখছি না আমি, কেটার ভ্যালু দেওয়া থাকবে, অর্ডারটা ডিটারমাইন করো। ধরো কে দেওয়া আছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডেসিমিটার কিউব মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। এবার তোমার তো মাথায় হাত, স্যার তো এতক্ষণ মোল পার লিটার বলেছে, হঠাৎ করে ডেসিমিটার কোথা থেকে চলে এলো? আরে আমার ভাই, আমরা জানি 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, তাহলে লিটারের জায়গায় ডেসিমিটার আসতেই পারে। তাহলে সেই সাপেক্ষে কে এর অর্ডার কি হতো বলতো, মোল লিটার ইনভার্স, এটা হওয়ার কথা ছিল। তাহলে লিটারকে যদি আমরা ডেসিমিটারে লিখি তাহলে dm-3 1/n সেকেন্ড -1। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের গিভেন কি আছে, দেখো গিভেন আছে মোল ইনভার্স dm কিউব সেকেন্ড ইনভার্স। তাহলে এটাকে কি করে বেসটা সেম করা যায়, কত কমন নিতে হবে? দেখো যদি আমি জাস্ট -1 কমন নিই তাহলেই হয়ে যাবে। জাস্ট দেখো -1 কমন নিতে হবে, মোল ডেসিমিটার কিউব হয়ে গেল, মোল ডেসিমিটার কিউব। দেখো -1 কমন নাও, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে সেকেন্ড ইনভার্স। তাহলে এখান থেকে ভ্যালুটা কত হয়ে যাবে, দুদিকে সমান করে দাও, অতএব 1 মাইনাস n ইকুয়াল টু -1। তাহলে সেখান থেকে n ইকুয়াল টু কত হবে গো, 2। এইভাবেই কিন্তু আমরা একটা বিক্রিয়ার অর্ডার বের করতে পারি। ঠিক আছে, এটা অর্ডার বের করার
আরও একটা টেকনিক। নেক্সট আরেকটা এক্সপেরিমেন্টাল ভ্যালু দিয়ে আমরা কিন্তু বিক্রিয়ার অর্ডার বের করতে পারি। সেটা হিসেবে আমি তোমাকে একটা অঙ্ক করাবো। কীরকম অঙ্ক? ধরো তোমাকে এরকম একটা অঙ্ক দেওয়া থাকবে, বলা থাকবে ফর আ রিয়াকশন ধরো ফর আ রিয়াকশন টু এ প্লাস B2 ইকুয়াল টু 2AB। ঠিক আছে, এই রিয়াকশানের ক্ষেত্রে তোমাকে একটা গ্রাফ দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে। কীরকম টেবিল? এরকম একটা টেবিল দেওয়া আছে। ঠিক আছে, এরকম একটা তোমাকে টেবিল দেওয়া থাকবে। ঠিক আছে, এরকম একটা টেবিল ধরো আছে। এখানে দেওয়া আছে সিরিয়াল নম্বর, মানে কত নম্বর এক্সপেরিমেন্ট। এখানে আছে রিয়াক্ট্যান্ট অফ এ, কনসেন্ট্রেশন অফ এ। এখানে আছে কনসেন্ট্রেশন অফ B2। এখানে দেওয়া থাকবে রেট অফ দ্য রিয়াকশন। ঠিক আছে, এবার ধরো তিনটে ডাটা দেওয়া আছে, 1 2 3। এবার ভ্যালুগুলো দেখো, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3 দেওয়া আছে। এটা হচ্ছে 0.50, এটা দেওয়া আছে 0.50, এটার ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻⁴। নেক্সট এটা দেওয়া আছে 0.50, 1.00, এটা হয়ে যাচ্ছে 3.2 ইন্টু 10⁻⁻⁴। নেক্সট 1.00, জিরো পয়েন্ট 50, না দুটোই 1.00, 1.00 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3.2 ইন্টু 10⁻⁻⁴। এবার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট উইল বি the order of the reaction, what will be the order of the reaction। এই বিক্রিয়ার অর্ডার কি? তোমাকে একটা এক্সপেরিমেন্টাল টেবিল দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম না এটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টের ওপর ডিপেন্ড করে, তাই এরকম একটা ধরো এক্সপেরিমেন্টাল টেবিল তোমাকে দিয়ে দিয়েছে। এবার টেবিল দিয়ে তোমাকে বলেছে এই বিক্রিয়ার অর্ডারটা কি হবে সেইটা তুমি বের করে বলো। দেখো এইটা আমরা কি করে বের করব? তাহলে ধরে নাও লেট order of the reaction with respect to A কত না order of the reaction with respect to A ধরে নাও আলফা। আবার ধরে নাও order of the reaction with respect to B2 ইকুয়াল টু ধরে নাও বিটা। ঠিক আছে, তাহলে রিয়াকশানের রেট কি হবে? রেট অফ দ্য রিয়াকশন কি হবে? দেখো রেট হয়ে যাবে রেট কনস্ট্যান্ট কে A টু দি পাওয়ার আলফা B2 টু দি পাওয়ার বিটা। তাহলে দেখো 1 নম্বর এক্সপেরিমেন্টের ভ্যালু থেকে আমরা কি বের করতে পারি? 1 নম্বর ভ্যালু থেকে আমরা লিখতে পারবো কি আছে, এর কনসেন্ট্রেশন 0.50 টু দি পাওয়ার আলফা ইন্টু 0.50, কারণ বির কনসেন্ট্রেশন কত 0.50 টু দি পাওয়ার বিটা ইকুয়াল টু কি হয়ে যাবে
ইন্টু কে হবে, এখানে একটা কে তো থাকবে, ইন্টু ইকুয়াল টু রেট কত হবে গো, দেখো রেট হয়ে যাবে তোমার ভ্যালু কত দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻⁻⁴, 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন দেখো কে রাখো কত, একই সিমিলারলি 0.50 টু দি পাওয়ার আলফা ইন্টু 0.50 টু দি পাওয়ার বিটা, 0.50 এখানে আর নেই, এটা দেখো হয়ে গেছে 1.00, দেখো কি এসছে 3.2 ইন্টু 10⁻⁻⁴। এবার 3 নম্বর ইকুয়েশন কি, কে ইন্টু দেখো 1.00 টু দি পাওয়ার আলফা ইন্টু 1.00 টু দি পাওয়ার বিটা ইকুয়াল টু দেখো 3.2 ইন্টু 10⁻⁻⁴। এবার তোমার কাজ হবে এই আলফা আর বিটার ভ্যালু ডিটারমাইন করা, এই তিনটে ইকুয়েশনকে কাজে লাগিয়ে। তুমি যদি কোনো একটা ইকুয়েশন থেকে দেখো যেই ইকুয়েশনগুলোর আলফার পাওয়ার সমান, তাহলে ওখান থেকে আমরা যদি ওগুলোকে ডিভাইড করি তাহলে আলফাটা বাদ চলে যাবে, সেখান থেকে আমি কি পেয়ে যাব, কেবলমাত্র বিটাগুলো পেয়ে যাব, হ্যাঁ কি না? তাহলে দেখো তুমি ইকুয়েশন 1 from equation from 1 ডিভাইড বা 2 ডিভাইডেড বাই 1 করে দেখো, তাহলে কি পেয়ে যাবে, তুমি পেয়ে যাবে দেখো এগুলো সব কেটে যাবে, সমান সমান আছে, তাহলে কি পেয়ে যাবে 1.00 বাই 0.50 টু দি পাওয়ার আলফা ইকুয়াল টু দেখো 16 2 32, 2 পেয়ে যাবে, কারণ দেখো 1.6 10⁴ তো কেটেই যাবে 2, তাহলে এখান থেকে দেখো এটুকু যদিও কাটাকাটি করো সেখানেও পাবে 2, তাহলে এখান থেকে পাচ্ছ 2 টু দি পাওয়ার আলফা ইকুয়াল টু 2, তাহলে আলফা ইকুয়াল টু কি হয়ে যাবে 1। নেক্সট কেসে দেখো এবার তুমি বিটাটা সমান রাখো, আলফাটাকে ডিভাইড করো, মানে তুমি কি পাবে 3 থেকে 2 বিয়োগ করো, ইকুয়েশন 3 ডিভাইডেড বাই 1, এটা যদি করো তাহলে এক্ষেত্রে দেখো কি ইকুয়েশন পাবে, এক্ষেত্রেও দেখো ইকুয়েশন পাবে 1 ইকুয়াল টু ডিভাইড করে দেখো দুটোই সমান, 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার বিটা, তাহলে 2 টু দি পাওয়ার বিটা ইকুয়াল টু কি 1 মানে কি 2 টু দি পাওয়ার 0, তাহলে বিটার ভ্যালু কত 0। তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশান কি হবে না, অর্ডার অফ দ্য রিয়াকশান উইথ রেসপেক্ট টু এ হয়ে যাবে 1 আর উইথ রেসপেক্ট টু বি হবে বিটা। এইভাবে কিন্তু আমরা ইকুয়েশনের এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে অর্ডার বের করতে পারবো, ঠিক আছে? এইগুলো কিন্তু প্রচণ্ড পরীক্ষাতে আসে। তাহলে দেখো বিক্রিয়াটা একবার তোমরা দেখো, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই রকম টাইপের কিন্তু অঙ্ক পরীক্ষাতে কিন্তু অনেকবারই এসেছে। এগুলো কিন্তু আমাদের করতে হবে। অর্ডার সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমাদের কিন্তু পূরণ হয়েছে। অর্ডার সম্পর্কিত আমরা একটা ধারণা কিন্তু তোমাদের দিতে পেরেছি। এইবার আমরা তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে মলিকিউলারিটি। এর বাংলা হচ্ছে বিক্রিয়ার আণবিকতা। তাহলে এটা কি বলছে, অর্ডারটা তো আমরা জানলাম, এটা একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, কিন্তু মলিকিউলারিটি কি জিনিস? মলিকিউলারিটি জানতে গেলে আমাদের যেটা প্রথমে বুঝতে হবে সেটা হলো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যে পরিমাণ অণু
বা পরমাণু বা রেডিক্যাল বা অন্য কোনো কিছু যতগুলো অংশগ্রহণ করবে তাকেই আমরা বলবো ওই বিক্রিয়ার মলিকিউলারিটি বা আণবিকতা। কোনো বিক্রিয়ায় যতগুলো পরিমাণ অণু, পরমাণু বা রেডিক্যাল অংশগ্রহণ করে তাকেই বলা হয় ওই বিক্রিয়ার মলিকিউলারিটি। যেমন যেই রিয়াকশনটা নিয়ে আমরা প্রথম থেকেই কাজ করছি, ধরে নাও N2 প্লাস 3H2 ইকুয়াল টু কি তৈরি করবে? NH3। তাহলে এখানে দেখো টোটাল কতগুলো নাইট্রোজেন অংশগ্রহণ করেছে? একটা। কতগুলো হাইড্রোজেন? তিনটে। টোটাল অণু কত? চারটে। এই চারই হলো বিক্রিয়ার মলিকিউলারিটি। আরো যদি বলি KClO3 হিট করো, কি তৈরি হবে? KCl প্লাস 3O2 প্লাস O2। দেখো এটা একটা ইকুয়েশন, এর মলিকুলারিটি কত? দেখো রিয়াকশনটা কিন্তু ব্যালেন্স নেই। আমার প্রথম কাজ হবে রিয়াকশনটাকে ব্যালেন্স করা। তাহলে কত দাও? 2, এখানে হয়ে যাবে 2, 3। তাহলে দেখো কতগুলো অণু অংশগ্রহণ করেছে? দুটো। এই দুইটা কি হবে? মলিকিউলারিটি বা আণবিকতা। ক্লিয়ার? তোমাদের পরীক্ষায় যেই প্রশ্নটা আসবে সেটা হচ্ছে মলিকিউলারিটি এবং বিক্রিয়ার ক্রম বা অর্ডার এদের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, এদের মধ্যে পার্থক্য কি? দেখো প্রথম কথা হলো অর্ডার সেটা একটা তাত্ত্বিক নয়, এক্সপেরিমেন্টাল, পরীক্ষালব্ধ রাশি। কিন্তু মলিকিউলারিটি এটা একটা তাত্ত্বিক রাশি। তুমি তার যে কোনো একটা ইকুয়েশন দেখে তুমি কিন্তু মলিকিউলারিটি সম্পর্কে ধারণা পেতে পারবে, কিন্তু অর্ডার সম্পর্কিত তুমি কোনো ধারণা ইকুয়েশন দেখে বলতে পারবে না। নেক্সট, মলিকিউলারিটি তার ভ্যালুগুলো দেখো, মলিকুলারিটির ভ্যালু কি? অলওয়েজ পজিটিভ ইন্টিজার হবে। বিক্রিয়ার অংশগ্রহণকারী বিক্রিয়কের সংখ্যা কখনো শূন্য হতে পারে? বিক্রিয়ার অংশগ্রহণকারী বিক্রিয়কের সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে? ফ্র্যাকশন হতে পারে? কখনোই পারবে না। মলিকুলারিটি অলওয়েজ ভ্যালুগুলো কি হবে? অলওয়েজ ভ্যালুগুলো হবে পজিটিভ ইন্টিজার। কিন্তু অর্ডারের ক্ষেত্রে ভ্যালুগুলো হবে পজিটিভ, নেগেটিভ, জিরো or fractional. Next, order of the reaction, temperature, pressure, catalyst এইগুলো যদি আমরা ইউজ করি অর্ডারের কিন্তু পরিবর্তন হতে পারে, কারণ বিক্রিয়ার হারের পরিবর্তন হবে এইগুলো অ্যাড করলে, এইগুলো অ্যাপ্লাই করলে, টেম্পারেচার অ্যাপ্লাই করলে, তাহলে কিন্তু অর্ডারেরও পরিবর্তন হবে। কিন্তু মলিকিউলারিটির কোনো পরিবর্তন হবে না। তাহলে অর্ডার এবং মলিকুলারিটির পার্থক্য তোমাদের যদি বলি, দেখো অর্ডার একটি পরীক্ষালব্ধ রাশি। এটা কিন্তু বিক্রিয়ার সমীকরণ দেখে তাত্ত্বিকভাবে আমরা বের করতে পারবো না। কিন্তু মলিকিউলারিটি হলো বিক্রিয়ার একটি তাত্ত্বিক রাশি, যা আমরা বিক্রিয়ার সমীকরণ দেখে বলে দিতে পারবো। নেক্সট, অর্ডার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ইন্টিজার হতে পারে, জিরো হতে পারে, কিন্তু মলিকুলারিটি সব সময় হবে পজিটিভ ভ্যালু। নেক্সট, অর্ডার টেম্পারেচার, প্রেসার, ক্যাটালিস্ট এগুলো প্রয়োগের সাথে সাথে অর্ডারের ভ্যালু চেঞ্জ হতে পারে, কিন্তু মলিকিউলারিটির ভ্যালু তুমি যাই কন্ডিশন অ্যাপ্লাই করো এর ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হওয়ার নয়। নেক্সট, ধরো কোনো কমপ্লেক্স রিয়াকশন। কমপ্লেক্স রিয়াকশন মানে কি?
রিয়াকশানগুলো 2, 3, 4 এরকম স্টেপে হচ্ছে। ধরো এই রিয়াকশানটা আমি তোমাদের যদি বলি, ধরো একটা রিয়াকশান কীভাবে হচ্ছে, A প্লাস বি রিয়াকশান করেছে, সি ইন্টারমিডিয়েট তৈরি, আবার সি বি এর সঙ্গে রিয়াকশান করে ডি তৈরি করেছে, আবার ডি ডিকম্পোজ করে প্রোডাক্ট পি তৈরি করেছে। তাহলে ধরো এই বিক্রিয়াটা, এটা হচ্ছে তোমার স্টেপ 1, এটা হলো স্টেপ 2, এটা হলো স্টেপ, ঠিক আছে। কিন্তু যদি আমরা ওভারঅল রিয়াকশনটাকে লিখি, দেখবে আমরা এরকম একটা ভ্যালু পাবো, a প্লাস 2b ইকুয়াল টু, এটাই হবে আমাদের রিয়াকশন। এই রকম রিয়াকশন যেগুলো মোর দেন 1 স্টেপে হয় তাদেরকে আমরা বলবো কমপ্লেক্স রিয়াকশন, ঠিক আছে। এই কমপ্লেক্স রিয়াকশনগুলোর ক্ষেত্রে মলিকিউলারিটি, অ্যাকচুয়ালি দেখো আমরা যদি লাস্ট রিয়াকশনটা দেখি, তুমি বলবে স্যার মলিকুলারিটি 2 + 1 3, কিন্তু বিক্রিয়ার মিডিল ক্ষেত্রেও দেখো সি তৈরি হয়েছে, ডি তৈরি হয়েছে, এটা কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারবো না, ইকুয়েশন দেখে বুঝতে পারবো না। তাই ফর কমপ্লেক্স রিয়াকশন মলিকুলারিটি হচ্ছে তার কোনো গুরুত্বই নেই, অপ্রাসঙ্গিক। ফর কমপ্লেক্স রিয়াকশন মলিকুলারিটি হচ্ছে অপ্রাসঙ্গিক। কিন্তু ফর অর্ডার কি হবে, ধরো এই 3টে স্টেপ হচ্ছে, তার মধ্যে মিডিলের স্টেপটা হচ্ছে তোমার স্লো স্টেপ। ধরো কোনো প্রসেস 4টে 5টা স্টেপে করছে, ধরো তুমি এখান থেকে 100 মিটার দূর অবধি ইট বয়ে নিয়ে যাচ্ছ, সবার স্পিড, খুব স্পিডে ইট বইছে, কিন্তু একটা, ধরো আমি হচ্ছে ল্যাধুস, আমি পারছি না, আমি খুব স্লোলি কাজ করছি, তাহলে ওভারঅল কাজটা কার উপর ডিপেন্ড করবে, কত তাড়াতাড়ি শেষ হবে, কত টাইম লাগবে, সেটা কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। সবাই তো ফাস্ট, তাহলে যে লোকটা সব থেকে স্লো, যেটা হচ্ছে আমি, সেই স্লো লোকটা কত তাড়াতাড়ি করবে তার উপর ডিপেন্ড করবে কাজটা কত তাড়াতাড়ি হবে, ঠিক আছে। বোঝা গেল কি? সিমিলারলি কোনো বিক্রিয়া যদি মোর দেন 1 স্টেপে হয়, তাহলে সেই বিক্রিয়াটির যেই স্টেপটা হবে সব থেকে স্লো, সেই স্টেপটার যে সমস্ত রিয়াক্ট্যান্ট আছে, যে সমস্ত প্রোডাক্ট আছে, তাদের পাওয়ারটাই হবে ওই বিক্রিয়ার অর্ডার। তাহলে এক্ষেত্রে এই স্টেপটাকে আমরা বলবো RDS, রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে এই বিক্রিয়ার অর্ডার কার উপর ডিপেন্ড করবে, এই রেট ডিটারমাইনিং স্টেপে যে সমস্ত ইন্টারমিডিয়েট বা অণু অংশগ্রহণ করছে তাদের পাওয়ারের ওপর। ধর এটা আলফা নিলাম, আবার বিটা নিলাম, তাহলে এর উপর নির্ভর করবে। এটুকু মাথায় রাখবে, ফর মাল্টি স্টেপ রিয়াকশন অর কমপ্লেক্স রিয়াকশন, তার বিক্রিয়ার ওভারঅল অর্ডার নির্ভর করবে, বিক্রিয়ার রেটের ওপর, বিক্রিয়ার সব থেকে স্লোয়েস্ট স্টেপের ওপর। সেই স্লোয়েস্ট স্টেপটাকেই আমরা বলবো RDS স্টেপ বা রেট ডিটারমাইনিং স্টেপ। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখো অর্ডার আর মলিকুলারিটির পার্থক্য বা ডিফারেন্স উইথ রেসপেক্ট টু কমপ্লেক্স রিয়াকশন। তাহলে কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি বলবো, মলিকিউলারিটি বা আণবিকতার কোনো গুরুত্বই নেই, অপ্রাসঙ্গিক। কারণ বিক্রিয়ার মিডিলে কি পরিমাণ ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, কতগুলো করে তৈরি হচ্ছে, সেই সম্পর্কিত ধারণা আমরা কিন্তু বিক্রিয়ার ওভারঅল রিয়াকশানটা দেখে বুঝতে পারবো না। তাই এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে মলিকুলারিটির কোনো গুরুত্ব নেই, কিন্তু অর্ডারের গুরুত্ব আছে। বিক্রিয়াগুলি যতগুলো স্টেপে হচ্ছে তার মধ্যে যেই স্টেপটা সব থেকে স্লোয়েস্ট স্টেপ, তার সেই স্টেপে অবস্থিত পরমাণুগুলোর ওপর বা অণুগুলোর ঘাত যা হবে সেটাই হবে বিক্রিয়ার রেট।
তাহলে এদের ক্ষেত্রে মাল্টি স্টেপ রিয়াকশানের ক্ষেত্রে স্লোয়েস্ট স্টেপটাই হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, যেখানে অংশগ্রহণকারী অণু বা পরমাণুর পাওয়ারে, ঘাত সমীকরণের পাওয়ারের যে সমস্ত ভ্যালুগুলো থাকবে সেটাই হবে ওভারঅল বিক্রিয়ার অর্ডার। এই অর্ডার আর মলিকুলারিটির পার্থক্য কিন্তু তোমাদের বোর্ডসের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, মাথায় রাখবে। ধরো তোমাকে একটা কোয়েশ্চেন দিই, 2017 সালে পরীক্ষাতে এসেছিল, এরকম একটা কোয়েশ্চেন তোমাদের দেওয়া থাকবে, ধরে নাও a to the power a plus b to the power b c to the power c equal to d plus e, এটা ছিল d। এবার বলেছে বিক্রিয়ার রেট ইকুয়াল টু a into a to the power alpha b to the power beta c to the power 0। কোয়েশ্চেন হলো determine the order and molecularity of the reaction। এই বিক্রিয়ার অর্ডার এবং মলিকুলারিটি বের করো। তাহলে দেখো কি করে বের করবে। বিক্রিয়ার মলিকুলারিটি কি হবে, কারা অংশগ্রহণ করেছে, এ বি অ্যান্ড সি, সংখ্যা কত, এ প্লাস বি প্লাস সি। এ কতগুলো অংশগ্রহণ করেছে, এটা, বি কতগুলো মলিকিউল আছে, বিটা, সি কতগুলো, সিটা। তাহলে মলিকুলারিটি কি হবে, যতগুলো অণু পরমাণু সবার যোগফল করে দাও, হয়ে গেছে। অর্ডার কি হবে, অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু এ, কত গো, দেখো এর মাথায় কি আছে, বিক্রিয়ার হার সমীকরণ থেকে আলফা। অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু বি, কতগুলো হবে, বিটা। দেখো হার সমীকরণে কত আছে, আচ্ছা এটাকে বিটা করে দেওয়া, দুটোই আলফা নয়। অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু সি কত হবে, 0। তাহলে ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন কত হবে, এ প্লাস আলফা প্লাস বিটা। এটা হলো ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন। বাস এইটুকুই, আর কিছু নয়। দেখো কত ইজিলি আমরা এটা বলতে পারছি। নেক্সট এই টপিকের ওপরে আরেকটা কোয়েশ্চেন তোমাদের করাতে হবে, বলতে হবে, সেটা হচ্ছে এলিমেন্টারি রিয়াকশন। এলিমেন্টারি হলো একটা স্পেশাল টাইপ অফ রিয়াকশন, যেই রিয়াকশানের অর্ডার এবং মলিকিউলারিটি কিন্তু সেম, তাদেরকে বলা হয় এলিমেন্টারি রিয়াকশন। ঠিক আছে, তাহলে ওভারঅল আজকে আমরা যেগুলো পড়লাম এই ভিডিওতে, সেইগুলো তোমাদের আরেকবার বলি। বিক্রিয়ার হার যে যে বিষয়ের উপর নির্ভর করে, প্রথম কথা কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, দ্বিতীয় হচ্ছে বিক্রিয়কের প্রকৃতি, কনসেন্ট্রেশন যত বাড়াবে সেটা কিভাবে ডিপেন্ড করে, এটা আমরা অর্ডার থেকে বলতে পারবো। কনসেন্ট্রেশনের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, এইটা আমরা কিভাবে বের করব, এটাই হচ্ছে পরবর্তীকালে অর্ডার বিক্রিয়ার ক্রম। বিক্রিয়কের প্রকৃতি বলেছি তোমাদের, আয়নিক হলে ফাস্ট রিয়াকশন হবে, কোভ্যালেন্ট হলে স্লো রিয়াকশন। टेम्परेचर बढ़ाले रिएक्शन स्पीड बढ़े, इरेस्पेक्टिव ऑफ रिएक्शन एक्सोथर्मिक भी हो सकता है, रिएक्शन एंडोथर्मिक भी हो सकता है।
নেক্সট ক্যাটালিস্ট, সেম ক্যাটালিস্ট যদি আমরা বাড়াই তাহলে কিন্তু বিক্রিয়ার ক্যাটালিস্ট দিলে বিক্রিয়ার স্পিড বাড়বে। সারফেস, ইট ইজ অনলি ফর সলিড রিয়াকশন। যদি বিক্রিয়কগুলি কি হয়, সলিড হয়, তাহলে তার সারফেস এরিয়া যত বাড়বে, বিক্রিয়কগুলো যত পাউডার টাইপের হবে, গুঁড়ো গুঁড়ো হবে, তত বিক্রিয়ার হার বাড়বে। নেক্সট টপিক দেখো, অর্ডারের ধারণা দিয়েছি যে এক্সপেরিমেন্টাল ভ্যালু আমরা কি করব, যে কোনো বিক্রিয়কের পাওয়ারের সাথে যেভাবে পাওয়ার টার্মটা যেটাই থাকবে সেটা হচ্ছে ওই বিক্রিয়কের সাপেক্ষে উক্ত বিক্রিয়ার অর্ডার। এখানে দেখো নাইট্রোজেনের সাপেক্ষে অর্ডার আলফা, হাইড্রোজেনের সাপেক্ষে বিটা। এটা কিন্তু আমরা ইকুয়েশন দেখে বের করতে পারবো না, এটা আমাদের বের করতে হবে ফ্রম কোথা থেকে, এটা আমরা ইকুয়েশন থেকে বের করতে পারবো না, এটা আমাদের এক্সপেরিমেন্টাল থেকে বের করতে হবে। এই ধারণা থেকে আমরা ইউনিট অফ কে পাবো, ইউনিট অফ কে বা ইউনিট অফ রেট কনস্ট্যান্ট থেকেও কিন্তু আমরা অর্ডারের ধারণা কিন্তু পাবো। নেক্সট দেখো, ইউনিট অফ কে থেকে আমরা প্রসেস করেছি কিভাবে ক্যালকুলেট করতে পারবো অর্ডার। তারপরে আবার ইউনিট অফ কে থেকেও আর একটা পদ্ধতিতে দুটো অঙ্ক আমরা দেখিয়েছি। নেক্সট দেখো, এক্সপেরিমেন্টাল তোমাকে এরকম ভ্যালু দেওয়া থাকবে বিভিন্ন সময়ে, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কিভাবে চেঞ্জ করলে অর্ডারের কিভাবে চেঞ্জ হয়, সেখান থেকেও তুমি কিন্তু অর্ডার ক্যালকুলেট করতে পারবে। তাহলে আমরা বিক্রিয়ার অর্ডার বের করার দুটো মেথড তোমাদের শিখিয়ে, একটা ফ্রম ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে ফ্রম গিভেন ডাটাজ অফ রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন। নেক্সট হচ্ছে মলিকুলারিটি। নেক্সট বলেছি অর্ডার আর মলিকুলারিটির পার্থক্য, কমপ্লেক্স রিয়াকশন অ্যান্ড এলিমেন্টারি রিয়াকশন। আজকের জন্য এটুকুই, আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।